নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নাম শ্রিয়া দত্ত। যারা চ্যানেলে নতুন, ওয়েলকাম এগেইন। আর যারা চ্যানেলে নতুন তাদেরকে বলে দিই যে এখানে আমরা বই নিয়ে আলোচনা করি, বিভিন্ন গল্প বলি। এবারে বিষয়টা হচ্ছে যে আজকে আমরা যে গল্পটা নিয়ে আলোচনা করব, যে বইটা নিয়ে আলোচনা করব, সেই বইটা আগে দেখ। একটা অসাধারণ কভার। আমার এই ইলাস্ট্রেশনটা খুব পছন্দ হয়েছে। খুব সিম্পল কিন্তু খুব সুন্দর। হাত ধরা সহজ নয়, জয়দীপ চক্রবর্তীর লেখা। পত্রভারতী থেকে প্রকাশিত বই। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 275। বইয়ের বিষয়বস্তু খুবই সহজ। আমরা নামটা দেখে বিষয়বস্তুটা অনেকটা আন্দাজ করা যায়। হাত ধরা সহজ নয় যখন বইয়ের নাম, তখন আশা করাই যায় যে বইটা একটা প্রেমের বই, প্রেমের উপন্যাস। এবং অবশ্যই এই বইটি একটি প্রেমের উপন্যাস। জয়দীপ বাবুর লেখা এটা, মানে প্রথম একটা বই যেটা আমি 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 পড়েছি। আমার কিন্তু বইটা বেশ ভালো লেগেছে। গল্পটা হচ্ছে দিব্যেন্দু, যে আমাদের প্রধান চরিত্র, সেই দিব্যেন্দু ছোটবেলায় বাবাকে হারায় এবং 9 বছর বয়সে তার বাবাকে হারায় সে। তারপরে তার মায়ের কাছে সে মানুষ হয়। তারপরে সে চাকরি সূত্রে হরিদপুর গ্রামে যায় এবং হরিদপুর গ্রামে যে সেখানে কি কি হচ্ছে এবং দিব্যেন্দুর হরিদপুর গ্রামে যাওয়ার পরে তার মাকে নিয়ে তার যা যা চিন্তা ভাবনা বা তার মায়ের জীবনে কি কি পরিবর্তন আসছে এবং তার সাথে হরিদপুর গ্রামের যে পরিবর্তনের চিত্র দেখা যাচ্ছে এবং দিব্যেন্দুর জীবনে যে আহ, পরিবর্তনগুলো আসছে সেই সমস্তটা মিলিয়ে এই গল্পটা। হাত ধরা সহজ নয় প্রত্যক্ষভাবে দেখতে গেলে এখানে দিব্যেন্দুর পাশের প্রধান চরিত্র বলতে তার মা এবং এই গ্রামের একজন সন্ন্যাসী। কিন্তু আমার মনে হয় যে আরো দুটো চরিত্র আছে, আমি এখন নাম বলছি না। আরো দুটো চরিত্র আছে যাদের ক্ষেত্রেও কিন্তু এই বইয়ের নামটার সাথে তাদের জীবনের ঘটনাটা খুব সুন্দরভাবে যায়। কারণ তাদের মধ্যেও, তাদের জীবনেও এরকম টানাপোড়েন আসছে যেখানে শেষ পর্যন্ত এটা দেখা যাচ্ছে যে আসলেই হাত ধরা সহজ নয়। গল্পটাতে অনেকগুলো টুইস্ট আছে, একাধিক টুইস্ট আছে বলা ভালো। লেখার ধরন অনুযায়ী বইটা খুবই সুন্দর, খুব কঠিন ভাষায় লেখা নয়, বেশ সহজ ভাষায় লেখা। তবে হ্যাঁ, সন্ন্যাসী যে চরিত্রটি রয়েছে, সেই সন্ন্যাসী মানে যিনি ভালো সন্ন্যাসী, সেই ভালো সন্ন্যাসীর চরিত্রর যে মুখের ভাষা রয়েছে সেইগুলো আরেকটু সহজ করা যেত, আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে। এবং এটার সাথে আরেকটা জিনিস আমরা দেখতে পাই দেখতে পাচ্ছি যে গ্রামে দুজন সন্ন্যাসী, একজন ভালো সন্ন্যাসী, একজন খারাপ সন্ন্যাসী। ঠিক আছে, মানে একজন আসল সাধু, একজন নকল সাধু। নকল সাধু কি করছে? নকল সাধু যারা, মানে যারা নকল সাধু তারা যা যা করে তাইতেই করছে, এটা নিয়ে বলার কিছু নেই। সে খালি লোকদেরকে ভুলভাল বোঝাচ্ছে, গ্রামের মানুষদের মধ্যে একটা ভয় ঢোকানোর চেষ্টা করছে এবং আমাকে পুজো না দিলে তোমাদের এই হবে। হ্যাঁ, এবং তার সাথে সাথে ভালো সন্ন্যাসীকে ভিলেন বানানোর চেষ্টা করছে। হরিদপুর গ্রামে যখন একটা প্রচন্ড আতঙ্কের একটা পরিবেশ যখন তৈরি হলো একটা পার্টিকুলার ঘটনা ঘটার পরে, তারপরে কিন্তু সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সমস্ত দোষটা ওই ভালো সন্ন্যাসীর ওপরে যাচ্ছে। কিন্তু সেখান থেকে আবার জিনিসটা কিভাবে ঠিকঠাক হচ্ছে, মিটমাট হচ্ছে এবং একটা ভালো এন্ডিং কিভাবে হচ্ছে, সেটা গল্পটা পড়তে হবে সেটা জানার জন্য। আমার কাছে দিব্যেন্দুর চরিত্রটা বেশ ইন্টারেস্টিং লেগেছে এবং দিব্যেন্দুর চরিত্র থেকেও আমি বলবো আহ অনেকগুলো চরিত্র ছোট ছোট, যেরকম দিব্যেন্দুর মাসির চরিত্র, মাসির ছেলে, সে বাইরে থাকে, সে বিদেশে থাকে, সে আসতে চায় না, সে শুধু টাকা পাঠিয়ে দেয়। এবং দিব্যেন্দু যখন মাসির সাথে দেখা করতে যায় আহ তখন তার মাসি খুব ভালোভাবে তার সাথে ব্যবহার করে, কথা বলে এবং বোঝা যায় যে তাদের দুজনের মধ্যে যে সম্পর্কটা সেটা অনেক দিনের সম্পর্ক এবং সুসম্পর্ক। মানে মাসিকে যখন দিব্যেন্দু তার মায়ের ব্যাপারে জিজ্ঞেস করছে, মানে তার মায়ের জীবনের বিবাহ পূর্ববর্তী ঘটনার বিষয়ে জিজ্ঞেস করছে, তখন কিন্তু মাসি কোঅপারেটটা করছে না ঠিকঠাক। মায়েরও যে একটা পার্সোনাল লাইফ থাকতে পারে বা মারা মা হয়ে যাওয়ার পরেই যে তাদেরকে একদম সতীসাধ্যী সাবিত্রী হয়ে যেতেই হবে, এই যে প্রেশারটা থাকে,
এই প্রেশারটা কিন্তু তার মাসির কনভারসেশনে দেখা যাচ্ছে। মানে মাসি কনফ্রন্ট করতেই চাইছে না সত্যিটা। এবং মাসি শুধু ভাবছে যে আমি যদি সত্যি কথাটা বলি দিব্যেন্দু আমাকে খারাপ ভাববে বা তার নিজের মাকে খারাপ ভাববে বা সিচুয়েশন পাল্টে যাবে এরকম। এবং সে চেষ্টা করে যাচ্ছে। তার মাসি ক্রমশ চেষ্টা করে যাচ্ছে যাতে ব্যাপারটা সর্ট আউট করে দেওয়া যায়। এরপরে আমরা যখন ফরিদপুর গ্রামের দৃশ্যটা দেখি সেখানে দিব্যেন্দুকে যিনি তার নিজের বাড়িতে মানে আশ্রয় দিচ্ছেন, ভাড়া বাড়ি মানে ভাড়া হিসাবে, ঠিক আছে? তিনি আশ্রয় দিচ্ছেন। সেই বাড়ির মেয়ে বিয়ে হয়ে গেছে কিন্তু সংসারটা ঠিক টেকেনি। সেজন্য বা শ্বশুরবাড়ি থেকে পালিয়ে চলে এসছে। এবং সে যে দিনের পর দিন গ্রামে থাকছে সেটা নিয়ে গ্রামের লোকের প্রচুর কথাবার্তা। কেন বিয়ের পরেও এখানে থাকছে? হ্যাঁ, আম কেন এরকম জীবনযাত্রা তার? তারা সেই জায়গাটা বুঝতেই চাইছে না যে তার শ্বশুরবাড়িতে গেলে সে মারা অব্দি যেতে পারে। তার থেকে সে যে বেঁচে আছে, সে যে ভালো আছে, সে বাপের বাড়িতে আছে, এই সাপোর্টটা কেউ করতে চাইছে না। এবং সেটা শুধুমাত্র আমি গ্রামের পরিবেশ বলে বলছি না। সেটা এখনকার দিনে দাঁড়িয়েও মানে everyone knows যে গোটা দৃশ্যটা কিরকম। তো সমাজে আহ মেয়েদের সে বিবাহিত হোক, অবিবাহিত হোক, কম বয়স্ক হোক, বয়স্ক হোক, it doesn't matter at all. মেয়ে মানে তাকে আমার এটা মানে জন্মগত অধিকার। আমাকে তাকে একদম জাজ করে ফেলতে হবে। ঠিক আছে? যাই হোক। সেই মেয়েটির এই সমস্ত গ্রামের মানুষের বিপরীতে গিয়ে তার যে নিজের ডিসিশনে টিকে থাকা, এই যে জোর করে এই রেবেল ব্যাপারটা, এইটা খুব ইন্টারেস্টিং করে তুলেছে ওই চরিত্রটাকে। এবং আমি যে আরেক দুটো মানুষের কথা বললাম যে যাদের জীবনে টানাপোড়েনটাকেও আমরা এই হাত ধরা সহজ নয় এই কথাটার মাধ্যমে বোঝাতে পারি, সেটাও কিন্তু মানে ওইটাই যে ওই খারাপ সন্ন্যাসীর করাপশনের কারণে বা এই ভুলভাল বোঝানোর কারণে একটা মানুষের সাথে কতটা খারাপ হতে পারে সেইটা আমরা দেখি। এবং শুধুমাত্র যে একটা মানুষের সাথে খারাপ হচ্ছে এইটা নয়, সেই মানুষটার জীবনের সাথে যারা জড়িত তাদেরও তো ক্ষতিটা হচ্ছে। সেই দিক থেকে দেখতে গেলেও সেই পাশের মানুষটার জায়গায় দাঁড়িয়ে দেখতে গেলেও যে সে কিছু না করেই অনেক কিছু হারিয়ে ফেলল। হ্যাঁ, মানে এই সমস্ত ঘটনা মিলিয়ে আল্টিমেটলি কিভাবে এবং কাদের হাত ধরাটা পসিবল হচ্ছে বা কাদের হাত ধরাটা সত্যি হয়েও মিথ্যে হয়ে যাচ্ছে, কাদেরটা অসম্ভব থেকেও সম্ভব হচ্ছে, এই অনেকগুলো ছোট ছোট গল্প, অনেকগুলো আহ মানুষের জীবনের হিসেব, এই সমস্তটা আছে এই বইটাতে। যারা বইটা পড়েছেন তারা আমাকে কমেন্টে জানাবেন আপনাদের মতামত, আপনাদের চিন্তা ভাবনা। বইটা পড়ার সময়ে আপনাদের কি মনে হয়েছে এবং বইটা পড়ার পরে আপনাদের কি মনে হয়েছে? কারণ আমার খুবই ভালো লাগে অন্য লোকজনের পার্সপেক্টিভ জানতে। তো তাহলে নিজেরটার সাথে একটা ওই যুদ্ধটা করা যায়। ওটা খুব মজাদার হয় আমার জন্য। আমি খুব এনজয় করি সেটা। হাত ধরা সহজ নয় জয়দীপ চক্রবর্তীর বই। যারা পড়েননি বা যারা পড়োনি পড়ে দেখো, ভালো লাগবে। খুবই ভালো, খুবই একটা আম খুব জটিল নয়, আবার খুবই ফ্ল্যাটও নয়। বেশ ইন্টারেস্টিং একটা গল্প। প্লট টুইস্ট আছে। আ বেশ মজাদার। একটা সাসপেন্স আছে, প্রেম আছে, সমাজের একটা বড় জায়গা আছে এখানে। এই ছিল আজকের গল্প, এই ছিল আজকের বই নিয়ে আলোচনা। যদি ভালো লেগে থাকে কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের সপ্তাহে। টাটা!